নেতৃত্বের আসনে মর্যাদার সাথে আছেন এবং যাদেরকে নিয়ে মানুষ আলোচনা করে, কিছু একটা ভালো খুঁজে পাওয়ার চেষ্টা করে, তার মধ্যে জনাব রজব তাইয়িব এরদোগান একজন। আমাদের ভাষায় তিনি রজব তাইয়িব এরদোগান। আমরা যেটাকে ব বলি, আরবিতে যেটাতে বা, তুরস্কের জনগণ সেটাতে প হিসাবে তারা উল্লেখ করে। আমি এটা বুঝতে একটু সময় লেগেছে। আমাদের দেশেরই একটা ছেলে ওখানে লেখাপড়া করে একটা এনজিওতে চাকরি করে। তো তার বিয়ে শাদীর সময় যখন আসলো, আরো খোঁজ নিয়ে দেখলাম যে সে তুরস্কে 12 বছর ধরে আছে। আমি বললাম যে তুমি সাহস করো এবং তুরস্কে বিয়ে করো, তুরস্কের একটা মেয়েকেই বিয়ে করো। আলহামদুলিল্লাহ সে তুরস্কের একটা মেয়েকে বিয়ে করল। তো সেই মেয়ের কুলে যখন প্রথম আল্লাহ তাআলা তাকে আরেকটা মেয়ে দান করলেন, তখন এটার নাম সে রাখলো জাইনেব। আমি জৈনব বলি, সেটাই জাইনেব। তখন আমি বুঝলাম যে সবগুলা বা ওখানে প। আলহামদুলিল্লাহ, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি বলেছিলাম, যাদেরকে নিয়ে মানুষ ভাবে, আলোচনা করে, গবেষণা করে, জনাব রজব তাইয়িব এরদোগান তাদের মধ্যে একজন। আমরা এখানে শুনেছি সাবির উদ্দিন আহমদ বলেছেন, যেখানেই মুসলমানদের কষ্ট এবং বিপর্যয়, সেখানেই সবার আগে এরদোগান সাহেব হাজির। না, আমি বলবো শুধু মুসলমান না, মানবতা যেখানেই বিপর্যস্ত, তিনি খোলা মনে সেখানে সবার আগে হাজির হওয়ার চেষ্টা করেন। আমি সম্প্রতি ইতিহাস থেকে দুটি উদাহরণ দেব। আমাদের পাশের দেশ নেপাল, ভয়াবহ ভূমিকম্পে সেখানে 10,000-এর অধিক মানুষ মারা গিয়েছিল। সর্বপ্রথম যে দেশ এবং এনজিও নেপালে এসে তাদের পাশে দাঁড়িয়েছিল, এটা তুরস্ক সরকারের বৃহত্তম এনজিও টিকা। এর আগে কিন্তু অন্য কেউ আসতে পারেনি। পাশের দেশ ভারতও যেতে পারেনি, আমরাও যেতে পারিনি, আমরাও গিয়েছি পরে। তাহলে যেখানে মানবতা বিপর্যস্ত সেখানে তিনি হাজির। করোনার সময় সারা বিশ্ব যখন জড়সড় হয়ে গেল, বিশ্বের যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়ে গেল, মার্কিন আমেরিকার অনেক কিছু আছে, কিন্তু সেই সময় তাদের ওই জগৎটাই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এটাকে সামাল দেওয়ার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন ছিল, একসময় তার প্রচণ্ড ঘাটতি দেখা দিল। এমনকি আমরা বাংলাদেশ থেকেও একটা স্লট পাঠিয়েছিলাম সেখানে, উপহাস। তাই এরদোগান সাহেব এগিয়ে গিয়ে বললেন যে আমার দুয়ার খোলা এবং আমি আমেরিকাকে সাহায্য করতে চাই। তিনি টিকা নিয়ে হাজির হলেন, তিনি তাদের ড্রেসগুলো নিয়ে হাজির হলেন, এমনকি তিনি খাদ্যেরও একটা কন্টেনার পাঠিয়ে দিলেন প্রতীকী হিসাবে। অথচ আমরা জানি যে এর আগে ওনাকে ফেলে দেওয়ার জন্য, থ্রো করার জন্য যে কু হয়েছিল, সেখানে এরদোগান সরাসরি আমেরিকাকে দায়ী করেছিল। কিন্তু যেখানে মানবতা বিপন্ন হয়েছে, তিনি ওই কথা ভুলে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এরকম যেখানেই মানবতার ঘটেছে, এই ব্যক্তিটাকে সবার আগে সেখানে আওয়াজ তুলতে এবং মানুষের জন্য কিছু করতে দেখা যায়। বড় উদাহরণ আমাদের বুকের উপরে। মায়ানমার থেকে নির্যাতিত হয়ে মুসলমানরা যখন দলে দলে বাংলাদেশে চলে এসেছে 17 সালে, এখানেও শুরু থেকে শেষ পর্যন্ত একটা দেশই তাদের সাথে উদার হৃদয় এবং লম্বা হাত নিয়ে এখন পর্যন্ত আছে, সেটি হচ্ছে তুরস্ক। তারা তো বহু দূর। মাইয়ান ফারনাস, মানুষের মাঝে ওই মানুষটাই উত্তম। তিনি একজন দূরদর্শী নেতা, তিনি একজন সাহসী নেতা, তিনি সময়কে ভালোভাবে অ্যাড্রেস করতে পারেন, কিন্তু তার সাথে একটা সফট হার্ট তার আছে, যেটা দিয়ে তিনি মানবতাকে ধারণ করেন।
এই গুণটা যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে ছিল, মুসলমানরা সম্মানের আসনে ছিল। আর যখন থেকে এই গুণ থেকে মানুষ পিছিয়ে গিয়ে ক্ষুদ্র স্বার্থে বিভক্ত হয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, তখন থেকে এই মুসলমানদের উপর একের পর এক বিপর্যয় নেমে এসেছে। আমাদের প্রবীণ সাংবাদিক যথার্থই বলেছেন, ইউনিটির আমাদের এই জায়গাটাকে মেরামত করতে হবে। সবাই আমরা জানি ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। যেখানে ঐক্য আছে শক্তি সেখানে আছে। এটা বুঝি, বলি, কিন্তু করি না। যে সমস্যাটা আমাদের ওই জায়গায়। তাহলে স্বভাবতই প্রশ্ন দাঁড়ায়, যে কথাগুলো আমরা ভালো ভালো কথা বলি সেগুলো আমি নিজে আসলেই বিশ্বাস করি কিনা। বিশ্বাস এবং বুদ্ধের জায়গা থেকে যদি কথা বলি তাহলে ওটাই বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজ জীবনে তার ভিন্ন চিত্র আমরা লক্ষ্য। উদাহরণস্বরূপ আমরা সবসময় একটা চমৎকার স্লোগান দিই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ডিফ্যাক্টো বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখব রিভার্স ফেনোমেনা, যে আগে আমি, তারপরে দল। আমি বাঁচলে আমার দল বাঁচবে, আমি নাই দলের প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, এরপরে দলে গেলাম, আমার দলের স্বার্থ কি? দলের স্বার্থ যদি না থাকে তাহলে দেশের স্বার্থ আমার দেখার সময় নেই। আগে আমার দলের স্বার্থটা নিশ্চিত করতে হবে, এরপরে যদি দেশের স্বার্থ কিছু থাকে তা হবে। বাস্তব প্র্যাকটিসটা কিন্তু বহুল ক্ষেত্রে এরকম, আমি বলছি না সবার ক্ষেত্রে এরকম। কিন্তু যখন এইটাই মেজরিটির ধ্যান ধারণা হয়ে যায়, তখন সমাজটা আসলে ভালো সমাজ হতে পারে না, মর্যাদাবান সমাজ হতে পারে না। আমার 2-4 তুরস্ক সফর করার সুযোগ হয়েছে। সেখানকার ইসলামী অনুইসলামী ডান বাম, আমি আমার কিউরিওসিটির জায়গা থেকে আমি সীমিত উচ্চতার মানুষ হিসাবে চেষ্টা করেছি সবার সাথে বসা, তাদেরকে স্টাডি করা, ওখান থেকে নেওয়ার আমাদের কিছু আছে কিনা সেটা বোঝার চেষ্টা করেছি। কারণ তারা বিশ্বের বিশাল একটা অংশকে 700 বছরের কাছাকাছি সময় কম বেশি তারা শাসন করেছে। বিনা কোয়ালিটিতে এটা সম্ভব হয়নি। ইউরোপের মেজরিটি খ্রিস্টানদের উপর তারা কিভাবে তাদের শাসনকে বহাল রেখেছিল, বলবৎ রেখেছিল। এই জিনিসগুলা থেকে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়া আছে। দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন পরাশক্তির জন্ম হয়েছে। মুসলমানদের একটাই পরাশক্তি, এটা টার্কি কেন্দ্রিক। এর বাইরে মুসলমানদের কোনো পরাশক্তি ছিল না। ইরান মুসলমানদের পরাশক্তি নয়। ইরানও এক সময় পার্সিয়ান সভ্যতা হিসেবে পরাশক্তি ছিল, কিন্তু তারা তখন মুসলিম ছিল না। তারা তখন ছিল অগ্নিপূজক বা বহুদা ইমানে বিভক্ত একটা জাতি। হ্যাঁ, তাদেরই পরবর্তী বংশধর, একই রক্তের প্রবাহ। এখন ইরানে যারা আছে তারা মুসলিম হয়ে ধন্য হয়েছে, এবং এখনো দেখা যাবে যে সেই ইরানকে দমন করার জন্য অনেক কৌশল প্রয়োগ করা হয়েছে। এরপরেও কিন্তু বাস্তবে ইরান টিকে আছে, বিকজ তাদের ব্লাডটা হচ্ছে হিরোইক ব্লাড, তাদের আইটা হচ্ছে ফার্স্ট সাইটেড, তাদের দিলটা হচ্ছে ওয়াইড। এই জন্য বড় করে চিন্তা করে দূরে তারা দেখে এবং বিষয়ের গভীরে তারা প্রবেশ করে, আর সাহসের দিক থেকে কারো কাছে মাথা নত করতে চায় না। এই পাশাপাশি দুইটা দেশের প্রায় কাছাকাছি চরিত্র। তো বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো গ্রামও নয়, কোনো ঘরও নয়, বিশ্ব সভ্যতার অংশীদার একটি দেশ, স্বাধীন দেশ। আমরা এই দেশে ইনসাফের শাসন চাই, আমরা এই দেশের আয় উন্নতি চাই। চোখ বন্ধ করে এটা হবে না, আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে। এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওইটাও শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবীদেরকে ডিপোর্ট করে শিখিয়েছিলেন। তিনি হেসিটেট করেন নাই যে ইহুদিরা যে প্রযুক্তির চর্চা করে আমি মুসলিম হিসাবে সেটা নেব না, বরঞ্চ সেখান থেকে শিক্ষা নিয়ে এটাকে এরপরে কিভাবে আরো হাইয়ার ভার্সনে নেওয়া যায় সেই চিন্তা করেছে। তা আমরা যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারি বিশ্বে, কিন্তু নেওয়ার সেই মানসিকতাও থাকতে হবে এবং আমাদের সেই উদারতা বোধটাও থাকতে হবে। তো রজব তাইয়েব এরদোগান তার কর্মের মাধ্যমেই তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন। আমরা কেউ অমর নয়, তিনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। তিনি ওই কুতেও শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু তার নিজের প্রতি আস্থা, আল্লাহর উপর ভরসা,
নিয়ে সপরিবারে এসে কামানের মুখে বুক পেতে বলেছিলেন, এখন আমার মুখে গুলি করো, আমি সেই এরদোগান যাকে তোমরা খুঁজছিলে। ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমে যদি এই কথা তিনি না বলতেন, তাহলে হয়তো তুরস্কের মূল পাল্টে গিয়ে অন্য কোনো গভীর খাদে তুরস্ক পড়ে যেতে পারত। কিন্তু এই যে নেতার সময় উপযোগী সাহসী পদক্ষেপ, এটার কারণে গোটা জাতি তার পাশে দাঁড়িয়ে গেল এবং যারা তুরস্কের ক্ষতি করতে চেয়েছিল তারা সব। ভাই আপনারা যদি কথা বলেন, আমি না বলি তাহলে। সাব্বির ভাই, সাব্বির ভাই, তো আমি শেষ করে দিচ্ছি। তো বলছিলাম যে তুরস্ক আলহামদুলিল্লাহ তার অভিযাত্রায় এমন একজন নেতা পেয়েছে যাকে পেয়ে সত্যিই তারা গর্বিত। তিনি চিরদিন থাকবেন না, কিন্তু তার অনুসারীরা থাকবে। তিনি চিরদিন থাকবেন না। এরদোগান নামের এই বইটা, এই বই আমি বলছি না, ওটা এরদোগানই একটা বই, একটা ইতিহাস। এই ইতিহাসের পাঠক থাকবেন, এই বইয়ের পাঠক থাকবেন, এবং যারা মন ভরে পাঠ নিতে পারবেন তারা আলহামদুলিল্লাহ উপকৃত হবেন। তবে আমি এটা বলছি না তিনি ফেরেশতা, কারণ আমি সেখানে ঘুরে দেখেছি যে কিছু লুফলস আছে সেখানে। এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আমি জানি না এই বই আমি পুরোটা পড়ি না, একটা অংশ পড়েছি। সেই ছিদ্রগুলো এখানে তুলে আনা হয়েছে কিনা। প্রকৃত বন্ধু সেই হবে যে তার বন্ধুর ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার দুর্বলতাগুলো দরদ এবং ভালোবাসা নিয়ে ধরিয়ে দেয়। ভবিষ্যতে যারা এরকম গবেষণা কর্মে হাত ধরবেন তাদের কাছে এটাই প্রত্যাশা। এই বইয়ের লেখক যে উদ্দেশ্য নিয়ে বইটি লিখেছেন তার সৎ উদ্দেশ্য পরিপূর্ণতা পাক এবং এর দ্বারা বাংলাদেশের জনগণ উপকৃত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালাম।